নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার বাবানের শরীরটা খুব একটা ভালো নেই। গতকাল থেকেই তো তোমরা দেখেছো যে ওর জ্বর। আর জ্বরের ব্যাপারটা কি বলো তো, ওষুধ খাওয়ালে দেখছি গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর তারপর আবার 4-5 ঘন্টা বাদেই জ্বরটা আসছে। তো গতকালকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, কমে গিয়েছিল। আবার বিকেলে জ্বর আসে, আবার সন্ধ্যাবেলায় ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তবে রাত্রেবেলায় দেখলাম গাটা বেশ গরম গরম আছে, কিন্তু এখন আবার গাটা ঠান্ডা রয়েছে। এখন গাটা ঠান্ডা রয়েছে, গায়ে এখন একদমই জ্বর নেই। তবে যে ডাক্তারের ওষুধও খায় সেই ডাক্তার তো শনি রবিবার থাকেন না, তো সেই কারণে আর নিয়ে যেতে পারিনি। তবে আজকে উনি আসবেন, আজকে সারাটা দিন দেখি, তারপর ওবেলায় ডাক্তারটা অবশ্যই দেখিয়ে নেব। ওনার ওষুধই খাচ্ছে এবং সেই ওষুধটা খেয়েই জ্বর কমছে, কিন্তু জ্বরটা আবার আসছে। তো এই হলো ব্যাপার। আর গতকাল রাত্রে তো বেশিক্ষণ আমি আর ব্লগ করিনি, ভালোও লাগছিল না। বছরের প্রথম দিন ছেলেটার এরকম শরীরটা খারাপ, তো সেই কারণেই আর ভালো লাগছিল না। আর সন্ধ্যাবেলায় ভেবেছিলাম একটু ছেলেটাকে নিয়ে ওই ময়ূরপঙ্খী দেখতে যাবো। আর আমাদের এখানে ময়ূরপঙ্খী তো ভীষণ ফেমাস, তোমরা জানোই, রানাঘাটের ময়ূরপঙ্খী একদম ঐতিহ্য যাকে বলে। তো কোনো বছরই আমার যাওয়া হয় না, ওই যায়। কখনো আমার পিসি শাশুড়ি ছিলেন, তার সাথে যেত, বা আমাদের বাড়ির কাকিমা রয়েছে তাদের সাথে যেত। কিন্তু এবছর ভেবেছিলাম আমি ওর সাথে যাব, কিন্তু ওর শরীরটা খারাপ, সেই কারণে আর বেরোনো হয়নি। তো যাই হোক। আর গতকাল দুপুরবেলায় তো ভাতই খাইনি আমি, কারণ গতকাল দুপুরবেলায় এত প্রসাদ খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই পুজো করতে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছিল। তারপর আশেপাশে বাড়ির থেকেও প্রসাদ দিয়ে গিয়েছিল। তো সেই সব দুপুরবেলায় স্নান করে উঠে খেয়েছিলাম। তারপর একদম আর কিচ্ছু খেতে পারিনি। সন্ধ্যাবেলায় মা সিঙ্গারা নিয়ে এসেছিল, সেই সিঙ্গারা চা খাওয়া হয়েছে, ব্যাস। তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি। তো সেই রাত্রেবেলায় গিয়ে 2টো ভাত খেয়েছিলাম। তবুও রাত্রে ভাত করতে হয়নি, যা ভাত ছিল সেইটাই গরম করে নিয়েছিলাম, সেটা দিয়ে হয়ে গিয়েছিল। আর তরকারি, ভাত, মাছের ঝোল সমস্ত রয়েছে। মানে আজকে সকালের আমাদের এদিকে জলখাবার কিছুই করতে হবে না। তো এই তো গেল ব্যাপার। একবেলা ভাত খেয়েছি, এত সুন্দর করে রান্না করলাম এঁচুড়টা, জমিয়ে খাবো বলে, কিন্তু সেই দুপুরবেলায় আর খাওয়া হলো না। তো এইটাই হয় আর কি, কপালে না থাকলে হয় না, ইচ্ছেটাও মনে হয় তখন আর করে না। যাই হোক, চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো। বাবান এখনও ঘুমোচ্ছে, বাবানকে আমি ডাকিনি, কারণ যেহেতু শরীরটা খারাপ, রাত্রেও জ্বরের জন্য খুব একটা ভালো যে ওর ঘুমটা হয়েছে সেটা নয়। তাই ভাবলাম আর ডেকে লাভ নেই, ও বরঞ্চ ঘুমোক। আর আজ এবং আগামীকাল ওর ম্যাডাম পড়াতেও আসবে না, ওর ম্যাডাম কোথাও একটা যাচ্ছে, তো সেই কারণেই আর কি ছুটি দিয়েছে 2 দিন। আর এরই মধ্যে বাবানের শরীরটাও খারাপ। এর মধ্যে ভেবেছিলাম যে বোনের বাড়িতে একটু ঘুরতে যাব, তো সেটা তো আর যাওয়া হলো না। আজকেই বোনের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু এরকম শরীর খারাপটা নিয়ে বেরোনোটা ঠিক হবে বলে আমার মনে হলো না। আমারও যে গতকাল রাত্রে ঘুমটা খুব একটা ভালো হয়েছে সেটা কিন্তু নয়। বাবানের শরীর খারাপ, আর আমি কি করে নিশ্চিন্তে ঘুমোতে পারি, তাই না বলো? ওর বাবাও তাই মাঝে মধ্যেই রাত্রেবেলা উঠে দেখছে ছেলের জ্বরটা কীরকম রয়েছে। আমারও সেই একই অবস্থা। ছেলে মেয়ের শরীর খারাপ হলে বাবা মা কি কখনো নিশ্চিন্তে ঘুমোতে পারে? কখনোই কিন্তু নিশ্চিন্তে ঘুম আর হয় না। ওই গড়িমসি করে করেই তোমাদের দাদা ভাইয়েরও রাতটা কেটেছে। আর তারপর ভোর 4টে বাজতেই সেও তো ওদিকে উঠে গেছে, আর আমি ওই 4টের সময় উঠে চা করে দিয়ে আবার একটু শুয়েছি ঠিকই, কিন্তু ওই ঘুমটা কিন্তু সেইভাবে আর আজকে আমার হয়নি। তো যাই হোক, বাচ্চাদের শরীর খারাপ হলে তারা শুয়ে থাকতে পারে, কিন্তু আমাদের বড়দের সেটা তো আর হয় না। তো যাই হোক না কেন, শরীর খারাপ হোক, যত যেটাই হোক না কেন, একেবারে বিছানায় শুয়ে না পড়লে কাজ আমাদের কিন্তু করে যেতেই হয়। তো যাই হোক, সকাল হয়েছে, কাজকর্মগুলো টুকটাক শুরু করেছি। কিছুদিন ধরে বেশ পুঁইশাক খেতে ভীষণই ইচ্ছা করছিল, কিন্তু আমাদের আবার ওই যে বার ব্রত থাকে, সব দিনে আমরা পুঁইশাকটা খেতে পারি না। আমাদের কাছে আবার পুঁইশাকটা কিন্তু আসে, সুতরাং ওই শনি মঙ্গলবার অথবা বৃহস্পতিবার এইসব দিনগুলোতে আমরা কিন্তু এই পুঁইশাক খাই না। তো সেই কারণেই আমাদের একটুখানি দিন বেছে, বার বেছে পুঁইশাক খেতে হয়। তো আজকের দিনটা দেখলাম বেস্ট, সোমবার, আজকে কোনো ওই বারব্রতর ব্যাপার নেই। তো আজকে পুঁইশাক পাড়ায় এসেছিল, ওই দাদার কাছ থেকে পুঁইশাক কিনে নিয়েছি। তো 500 পুঁইশাক নিয়েছি 15 টাকা দিয়ে। আর ঘরে না কুমড়ো, বেগুন সমস্ত কিছু ছিল, আর বিশেষ করে রয়েছে
রাঙা আলু। জানো তো, রাঙা আলু আর ওই যে থোড়, এই দুটো জিনিস আমার যদি এইরকম পুঁই শাকের মধ্যে দিয়ে রান্নাটা করি না, তাহলে আমার সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই দুটো জিনিস সবসময়ই আমার যেন মনে হয় পুঁই শাকে দিই, কিন্তু সবসময় কিন্তু এই জিনিসগুলো মেলে না। বেগুন, কুমড়ো এগুলো তো দেওয়া হয়েই থাকে, কিন্তু এই রাঙা আলু আর থোড় এই দুটো কিন্তু সবসময় ঘরে থাকে না, তাই এটা কিন্তু সবসময় দেওয়াও হয়ে ওঠে না। তবে আজকে থোড় পাইনি, কিন্তু রাঙা আলু আজকে আমি দেবো। গতকাল সিধের মধ্যে একটা রাঙা আলু এসেছিল, আর সেটা রেখে দিয়েছিলাম আজকে পুঁই শাক করবো বলে। তো চলো চটপট এখানে সমস্ত সবজিপাতিগুলো গুছিয়ে নিই। বাবা মায়ের রুটির জন্য এখানে তরকারি করে রেখেছি, আর এখানে সকালে ভাত বসিয়ে দিয়েছিলাম এই ডেচকিটা করে, কারণ তরকারি রয়েছে আর এই যে 2 পিস মাছের ঝোল রয়েছে, তার সাথে এখানেও কিছুটা ভাত রয়েছে। তো এই ভাতটা দিয়ে তো আমাদের দুজনের হতো না, তাই এখানে একটুখানি ভাত করে নিয়েছি। আর চাটনিও রয়েছে, আর তার সাথে এখানে রয়েছে এঁচোড় চিংড়ি। গতকাল এঁচোড় চিংড়িটা করেছিলাম, অনেকটাই করা হয়েছিল, মাকে পাঠিয়েও দিয়েছিলাম, কিন্তু অনেকটাই রয়ে গেছে। বাবা যদি আসতো তাহলে বাবার হাত দিয়ে আমি এঁচোড় চিংড়িটা গতকালই বোনের বাড়িতে পাঠিয়ে দিতাম, কিন্তু গতকাল তো আর বাবা আসেনি, তাই আর ওকে পাঠানোও যায়নি। আমার বোনও কিন্তু এঁচোড় চিংড়ি খেতে বেশ ভালোবাসে। আর এখানে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, তবে কি মাছ এনেছে সেটা এখনও বুঝতে পারিনি, ব্যাগেই থাক, পরে দেখছি। আর এই যে একটা স্কচ ব্রাইট, এইটা না হলে না আমার একদমই চলে না, কারণ কড়াই আমার কালো থাকবে, লাল থাকবে, সেটা আমার একদমই পছন্দ হয় না। তো যখনই স্কচ ব্রাইট একটু নরম হয়ে যায়, ব্যাস সঙ্গে সঙ্গে নতুন একটা ধারালো স্কচ ব্রাইট আমি ব্যবহার করি, কারণ এইটা না হলে আমার বাসন কিছুতেই ঝকঝক হবে না। সকালের জলখাবারটা খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, আর এদিকে সবজিপাতিগুলো তো গুছিয়েই রেখে দিয়েছিলাম আগেই। 5 ফোড়ন সম্বার দিয়ে সবজিগুলো সমস্ত ভেজে নিচ্ছি। বুঝতেই তো পারছো পুঁই শাক কুটে রেখেছিলাম, তো এখানে পুঁই শাকের চচ্চড়িটা আগেই রান্না করে নিচ্ছি। ওদিকে মাছ কিন্তু আমি এখনও ধুইনি, তো ভাবলাম এদিকে পুঁই শাকটা বসিয়ে দিয়ে নিয়ে তারপর ওদিকে গিয়ে আমি মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো সমস্ত কোটাই রয়েছে, শুধুমাত্র একটু পরিষ্কার করে কলতলায় নিয়ে গিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো এখন ঘড়িতে 11টা বেজে গিয়েছে। এদিকে পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিলাম, আর এই প্রেসার কুকারের মধ্যে পুঁইয়ের যে ডাটা সেটা একটা সিটি দিয়ে রেখে দিয়েছি, জল ঝরিয়ে নেব। আর এদিকে গরম ভাত করেছিলাম, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের খাওয়াও হয়ে গেছে। আর বাবান খানিক আগে উঠলো, কারণ শরীরটা ভীষণ দুর্বল ছিল, সেই কারণে ওকে আমি আর ডাকিনি। বলো কাকিমা। হ্যাঁ হ্যাঁ, তো সেই কারণে ওকে আর আমি ডাকিনি, ওর ইচ্ছে মতন ও উঠেছে, যখন ঘুম ভেঙেছে তখনই উঠেছে। যাই হোক, ওঠার পরে চা ওর জন্য করে রেখেছিলাম, সেইটাই গরম করে 2টো বিস্কুট দিয়ে দিয়েছি। আর এখনই ভাত খাবে না বলছে, তারপর ভাতটা এদিকে ঠান্ডাও হয়ে যাবে। গতকালের তো এঁচোড়ের তরকারি, মাছ সবকিছুই ছিল, কিন্তু বাবান সেগুলো কিছুই খাবে না, তাই বাবানের জন্য একটা ডিম সেদ্ধ করে ওদিকে রেখে দিয়েছি। আর আজকে তো আমার বোনের বাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল, যেহেতু বাবানের শরীর খারাপ, আমারও শরীরটা খুব একটা যে একদম পুরো ফিট হয়ে গিয়েছি সেটা নয়, খানিকটা দুর্বলতা আমারও রয়েছে, এখনো গা হাত পা ব্যথা। তো যাই হোক, সুস্থ আমিও নই, আর বাবানের শরীর তো ভীষণই খারাপ, তো সেই কারণেই না আর বোনের বাড়িতে আমাদের যাওয়াটা হলো না। ওদিকে মা বাবা দুজনেই পৌঁছে গিয়েছে, আর দীঘা থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো সেই কারণেই আমাদের যাওয়াটা হতো, যে গিয়ে জমিয়ে ইলিশ খাওয়া হতো। তো যাই হোক, কপালে না থাকলে কিছু করার নেই, এই টাইমেই বা বাবানের শরীরটা এত খারাপ হবেই বা কেন। আর একটা জিনিস কি বলতো, শরীর খারাপ নিয়ে কোথাও যাওয়া যায় না। বোন বলছিল আয়, ও তো বাড়িতেই বসে থাকবে, ওষুধ খাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু কি বলতো, শরীর খারাপ নিয়ে কোথাও এইভাবে গিয়ে শান্তি কি পাওয়া যায়? আর এইভাবে এই যে আমি চলে যাব, এখানে ওর দাদু ঠাকুমা তারাও রয়েছে, তারাও তো ভাববে যে অসুস্থ নাতিটাকে নিয়ে চলে গেল। না বলুক, কিন্তু আমি না কখনোই ওই কাজগুলো করি না যেগুলো তারা পরে বলবে। আমি সবসময় তারা যাতে না বলতে পারে সেই কাজটা সবসময় করি, যার জন্য আমাকে বলতে লাগে না যে তুমি এটা করলে কেন বা তুমি এটা করনি কেন। তো এই কারণে সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করে, ছেলের দিক দিয়েও চিন্তা ভাবনা করে আমি আর গেলাম না। তো যাই হোক, ওদিকেও পুঁই শাক রান্না হচ্ছে, মানে পুরো প্ল্যানিং হয়ে গিয়েছিল যে কি কি রান্না বান্না হবে। তো মাছের মুড়ো দিয়ে পুঁই শাক, ইলিশ মাছের ঝাল,
সর্ষে বাটা দিয়ে মানে ভাপা আর কি। তো ইলিশ মাছের তেল দিয়ে ভাজা দিয়ে সকালের গরম গরম ভাত, মানে সমস্ত কিছু প্ল্যানিং করে নিয়েছিলাম, কিন্তু যাই হোক আর যাওয়া হলো না। ওদিকে মা বোন ওরা দুজন মিলেই ওদিকটা সামলাচ্ছে, তবে ভালো লাগছে। আমার বাবা তো কোথাও যায় না, সেখানে আমার বাবা গিয়েছে বোনের বাড়িতে, সারাদিন কাটাবে, ভালো লাগছে। তবে ভিডিও কল করে যখন দেখাচ্ছিল না যে সবাই একসাথে, তখন একটু মনটার মধ্যে কি খারাপ লাগছিল না, সেটা যদি বলি যে খারাপ লাগছিল না একেবারেই মিথ্যে কথা বলা হবে। হ্যাঁ, অবশ্যই খারাপ লাগছিল, বারবারই মনে হচ্ছিল যে আমিও যদি ওই জায়গাটাতে থাকতে পারতাম, কিন্তু কিছু করার নেই। এই তো অবস্থা। রান্না বান্না শুরু করে দিয়েছি, মাছগুলো এখনো ধুইনি। আর হ্যাঁ, আজকে পাবদা মাছ নিয়ে এসেছে, বাটা মাছ নিয়ে এসেছে। পাবদা মাছ আমাদের জন্য, বাটা মাছ মা এবং বাবার জন্য। পাবদা মাছ আমার শ্বশুর মশাই খুব একটা পছন্দ করেন না, মানে কোনো রকমে খান আর কি, তো অত কষ্ট করে দরকার নেই, বাটা মাছ দিয়ে ওনারা খাবেন। আর কিছুই ধুইনি, মাছগুলো কোটা রয়েছে কিন্তু কিছু ধোয়া হয়নি। এই শাকটা বসিয়ে দিয়ে নিয়ে ধোবো, খাইনি এখনো, দুটো খেয়ে নেবো। আবার চিন্তা করছি এখন যদি পেট ভরে ভাত খেয়ে নিই তাহলে আমার আবার হবে কি, ওই রান্না করতে কাজ করতে গেলে না তখন একটু এনার্জি লস লাগে। ওই জন্য সকালের দিকটা আমি কখনোই পেট ভরে খাই না। আর বিশেষ করে ভাত তো নাই, কিন্তু তরকারিগুলো রয়েছে, নাহলে সেই আবার কালকের তরকারি আবার এই দুপুর অবধি হয়ে যাবে। তো এই তো অবস্থা। তাহলে চলো, রান্না বান্না শুরু করেছি যখন করে নিই, পরে তোমাদের সাথে ফিরে আসছি। পুঁইশাকের তরকারিটা বেশ সুন্দর করে শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। আর তোমরা তো জানো যে নিরামিষ করে রান্না করলে আমি একটু আদা বাটা দিয়ে থাকি, তো সেইভাবেই পুঁইশাকটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি। গতকাল যখন আমি আমার বাড়ির মায়েদের শাড়ি পরিয়েছিলাম এবং সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর তোমাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে বলো তো আমার মায়েদের এই শাড়িগুলো আজকে পছন্দ হয়েছে কিনা, তার মন মতন হয়েছে কিনা। তো বলেছিলাম তোমাদেরকে এর উত্তরটা দিতে। তো তোমরা সবাই বলেছো যে মাকে শাড়ি পরিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। তো সত্যিই তাই, মাকে শাড়ি পরিয়ে মানে মাদের শাড়ি পরিয়ে সত্যিই সুন্দর লাগছিল দেখতে। আর সত্যিই মায়ের ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িগুলো। ভক্তের দেওয়া শাড়ি আর মায়ের পছন্দ হবে না সেটা তো একেবারেই হতে পারে না, তাই না? কত আস্থা বিশ্বাস নিয়ে ভক্তরা মায়েদের জন্য শাড়ি পাঠায়। তো সেই শাড়ি পরে সত্যিই মা কিন্তু খুবই আনন্দ পেয়েছে। তাদের মুখের হাসি দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আমার পরিবারেরই এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলে গতকাল যে তোমাদের বাড়ির দুই মায়ের কি কি নাম, তাদের কথা একটুখানি বলো। তো মায়েদের নাম সেইভাবে কিছুই দেওয়া নেই, তবে আমরা কিন্তু বড় মা ছোট মা এটাই বলি। আমার শাশুড়ি মাকে বলতে শুনেছি যে বড় মা ঠাকুরন ছোট মা ঠাকুরন, আর আমি তো বড় মা ছোট মা বলি। তো এই হলো আমাদের মা। আর আমাদের বাড়ির মা কিন্তু ভীষণ জাগ্রত। আমার ঠাকুমা শাশুড়ির আমল থেকেই আমাদের বাড়িতে মায়ের প্রতিষ্ঠা, এবং আমাদের মায়ের কাছে কেউ যদি কোনো কিছু চেয়ে থাকে সে কিন্তু কখনোই খালি হাতে ফেরেনি, এটুকু বলতে পারি। আর আমাদের পাড়ার প্রতিটি মানুষের আমাদের ঠাকুরের ওপরে অনেক আস্থা, অনেক বিশ্বাস। এখন বাজে ওই বিকেল 5:30, আর এদিকে মা বাবা দুজনেই চলে এসেছে। বুঝতেই পারছো বোনের বাড়িতে গিয়েছিল আর বোনের বাড়ি থেকে এই এখন ফিরলো। তো এদিকে মা দেখো এসে বসে রয়েছে, আর মায়ের হাতের শাখা জোড়াটা ভীষণ সুন্দর হয়েছে। এই শাখা জোড়া দুটো বোন দীঘা থেকে নিয়ে এসেছিল, আর এই দেখো মায়ের হাতে পরিয়ে দিয়েছে, আর কত সুন্দর লাগছে। তো ভীষণই ভালো লাগছে দেখতে। তবে এই শাখাগুলো না খুব একটা ভালো যে হয় সেটা নয়, এগুলো 2-4 দিন পরতে পরতেই এর থেকে কিন্তু ওই কালো পোকার যে দাগগুলো সেগুলো বেরিয়ে যায়। মানে দীঘা অথবা পুরী থেকে আনা শাখা যে একদম পারফেক্ট সুন্দর হয় এটা কিন্তু খুব কমই আমি দেখেছি। যাদের হাতেই দেখেছি তাদেরই কিন্তু 2-4 দিন বাদেই এরকমভাবে কালো কালো দাগ বেরিয়ে গিয়েছিল। তবে ভালো, বোন নিয়ে এসেছে মায়ের জন্য মনে করে শাখা, তো এটার থেকে এর থেকে বড় উপহার কিন্তু আর কিছু হয় না। তো এই যে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই আমার বাবা মা চায়ের পাগল, মানে চায়ের পোকা যাকে বলে। তো চা খেতে ভীষণই ভালোবাসে। তো ওদিকে চা হচ্ছে, আর আমার বোন এদিকে আমার জন্য মাছ, পুঁইশাকের তরকারি সমস্ত পাঠিয়ে দিয়েছে। তো সেগুলো পরে দেখাবো তোমাদেরকে। তাহলে চলো চটপট চা করে নিয়ে ওদেরকে দিয়ে নিই। শুধু শাখা নয়, এদিকে আবার বিছানার চাদর, তার সাথে একটা সুতির ছাপা শাড়ি, তো অনেক কিছু মাকে দিয়েছে। তো বেশ ভালোই লাগে, আমিও তাই করি। ছাপা শাড়ি,
তাঁতের শাড়ি যখনই যেরকমটা হয় মাকে দিই, বোনকে দিই। তো কিনে আমি খুব কমই দিই, যেহেতু বাড়িতে আমাদের সবসময়ই নতুন কাপড় থাকে। তো সেইখান থেকেই বোনকে মাকে দিই এবং আমি আমার শাশুড়ি মা সবাই পরি। আর এই যে আমার জন্য এই পলা জোড়াটা বোন পাঠিয়েছে, ভীষণই সুন্দর। আর এই পলা জোড়াগুলো বেশ মোটা মোটা, তবে আমি ভাবছি কি বলতো, একটু মোটা দেখে শাখা পরবো, তার সাথে আমি এই রকম পলা জোড়া হাতে পরবো, তখন কিন্তু হাত দুটো বেশ ভালো লাগবে। আমার শাশুড়ি মা সেদিনকে আমাকে বলছিলেন যে আমার হাতে এরকম মোটা মোটা শাখা ভীষণ মানাবে, তাই দুটো মোটা মোটা শাখা পরে আসতে। তবে হ্যাঁ, অবশ্যই দুটো মোটা শাখা পরবো, আমারও ভীষণ পছন্দ। এদিকে এখন বাজে ঠিক রাত 9:30, আর এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমার বোন মাছ ভাপাটা করেছে, আর ভীষণই ভালো হয়েও ছিল খেতে। তো এখানে ওই ইলিশ মাছ ভাপা আর তার সাথে ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করে পাঠিয়েছে। বাবানের শরীরটা এই বেলার দিকে বেশ ভালোই আছে, আজকে আর জ্বর আসেনি, একদমই গা গরম হয়নি বললেই চলে, ওষুধ তার সাথে চলছে। তবে সন্ধেবেলায় তোমাদের দাদাভাই গিয়ে ওষুধ নিয়ে এসেছে, যে ডাক্তারের ওষুধ আমার বাবান খায় ছোটোর থেকেই, তো সেইখান থেকেই নিয়ে এসেছে। আর এই যে এখন বাবানকে খেতে দিয়ে নিলাম, বাবানেরও খাওয়া হয়ে গেছে, আর এবারে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে নিয়েছি। তাহলে চলো রাতের খাওয়া দাওয়াটা এবার সেরে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। যারা নতুন আমার ভিডিও দেখছো অথচ এখনও কমেন্ট করা হয়ে ওঠে না বা চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করোনি, তাদেরকে বলবো যদি এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, চাইলে চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো।